প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে 5 নম্বরের প্রশ্নোত্তর লেখাবো। লেখো, কম বেশি 150 শব্দে প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে। যে বৃত্তি নিয়ে মানুষ জন্মেছে, কমা দাও, সেই বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। দাঁড়িয়ে দাও, ইনভার্টেড কমা ক্লোজ করো। ড্যাশ লিখবে বক্তা কোন প্রসঙ্গে আলোচ্য মন্তব্যটি করেছেন। আলোচ্য মন্তব্যটির মধ্য দিয়ে বক্তার প্রকৃতপক্ষে কি বোঝাতে চেয়েছেন। উত্তর লিখবে মহাকবি কালিদাস বিরচিত অভিজ্ঞান শকুন্তলম নাট্যাংশের অন্তর্গত ধীবর বৃত্তান্ত রচনাংশে আলোচ্য উক্তিটির বক্তা আংটি চুরির অপবাদে ধৃত ধীবর। দাঁড়িয়ে দাও, প্যারা চেঞ্জ করো। প্রতিগৃহে যাওয়ার পথে শচী তীর্থে স্নানের পর অঞ্জলি দানের সময় শকুন্তলার হাত থেকে মহারাজা দুষ্যন্তের নামাঙ্কিত আংটিটি খুলে পড়ে যায়। দাঁড়িয়ে দাও। ঘটনাক্রমে সেই আংটিটি একজন ধীবরের কাছে পাওয়া যায়। দাঁড়িয়ে দাও। নগর রক্ষায় নিযুক্ত রাজশালক ও 2 জন রক্ষী ধৃত জেলেকে আংটি পাওয়ার বিষয়ে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন। দাঁড়িয়ে দাও। পিছনে হাত বাঁধা অবস্থায় ধৃত ছেলেকে 2 রক্ষী চোর বলে অভিহিত করে জানতে চেয়েছিল সে উক্ত আংটিটি কোথায় পেয়েছে। দাঁড়িয়ে দাও। আংটি পাওয়ার বৃত্তান্ত জানার সময় সে উল্লেখ করেছিল যে সে একজন জেলে, কমা দাও, চক্রাবতরে থাকে, জাল বড়শি ইত্যাদি নানান উপায়ে মাছ ধরেই সংসার চালায়। দাঁড়িয়ে দাও। একথা জানার পর রাজশালক বিদ্রুপ ভরে তার জীবিকা বেশ পবিত্র বলে কটাক্ষ করেছিল। ড্যাশ দাও। তখনই ধৃত জেলে আলোচ্য উক্তিটির অবতারণা করেন। দাঁড়িয়ে দাও, প্যারা চেঞ্জ করো। প্যারা চেঞ্জ করে লিখবে আলোচ্য মন্তব্যটির মধ্য দিয়ে বক্তা বোঝাতে চেয়েছেন যে, কমা দাও, মানুষের জন্মগত বৃত্তি নিন্দনীয় হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। দাঁড়িয়ে দাও। কেননা পৃথিবীতে কোনো কাজই ঘৃণ্য নয়। কমা দাও। আমরা গর্বিত দৃষ্টিভঙ্গিতে অনৈতিকভাবে নানা কর্মের
শ্রেণীভেদ করি। দাঁড়িয়ে দাও। এই শ্রেণীবিভাগ সভ্য মানুষের বিষম লজ্জা বলেই পরিগণিত হয়। দাঁড়িয়ে দাও। তথাকথিত নিন্দনীয় বৃত্তির মানুষ তাদের কর্ম না করলে সমাজ সভ্যতা ধ্বংস হয়ে যেত। দাঁড়িয়ে দাও। পৃথিবীতে কর্মভেদ, বর্ণভেদ, জাতিভেদ কোনোটি কাম্য নয়। ড্যাশ দাও। বক্তার আলোচ্য মন্তব্যে এই দিকটিও ফুটে উঠেছে। দাঁড়িয়ে দাও। উত্তর শেষ করো। পরে প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে। ঋষি দুর্বাসা মহর্ষির কর্ণের তপবনে আসার পর কি ঘটনা ঘটেছিল? শকুন্তলা রাজসভায় কেন অপমানিত হয়েছিলেন? লেখো। মহাকবি কালিদাস বিরচিত অভিজ্ঞান শকুন্তলম কাব্যের অন্তর্গত ধীবর বৃত্তান্ত রচনাংশে মহর্ষি কর্ণের অনুপস্থিতিতে তার তপবনে এসে রাজা দুষ্মন্ত গান্ধর্ব মতে শকুন্তলাকে বিয়ে করে রাজধানীতে ফিরে যান। দাঁড়িয়ে দাও। দীর্ঘকাল পরেও রাজা দুষ্মন্ত শকুন্তলার কোনো খোঁজ খবর না নেওয়ায় শকুন্তলার স্বামীর চিন্তায় আনমনা হয়ে ছিলেন। দাঁড়িয়ে দাও। এমনই সময়কালে একদিন ঋষি দুর্বাসা এসেছিলেন তপবনে, কিন্তু আনমনা শকুন্তলা তা অনুভব না করায় ঋষি চরম অপমানিত ও ক্রুদ্ধ হয়ে অভিশাপ দেন যে যার চিন্তায় শকুন্তলা তার মতো অতিথির অবমাননা করেছে স্মরণ করিয়ে দিলেও সে শকুন্তলা কিছুতেই স্মরণ করতে পারবেন না। দাঁড়িয়ে দাও। প্যাসেজ লিখবে মহর্ষি কর্ণের অনুপস্থিতিতে মহারাজ দুষ্মন্ত গান্ধর্ব মতে শকুন্তলাকে বিয়ে করেন। দীর্ঘকাল পরেও ঋষি শকুন্তলার কোনো খোঁজ খবর নেননি। এই অবস্থায় মহর্ষি তাকে অভিশাপ দেন এবং সেই ব্যক্তি অর্থাৎ দুষ্মন্ত শকুন্তলাকে ভুলে যান। প্রিয়ংবদার বহু অনুরোধে ঋষি বলেন কোনো স্মারক দেখালে সাপের প্রভাব দূর হবে, কিন্তু প্রতিগৃহে যাওয়ার পথে শকুন্তলা রাজার নামাঙ্কিত আংটি হারিয়ে ফেলায় রাজসভায় অপমানিত হয়েছিলেন শকুন্তলা। দাঁড়িয়ে দাও। উত্তর শেষ করো। আজকে এই পর্যন্ত। আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব। ভালো থেকো, ভালো ভেবো, আর ভালো চিন্তা করো, আর ভালো করে পড়াশোনা করো। চ্যানেলটিতে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।
ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করো। আজ এই পর্যন্ত, টাটা, বাই বাই।